দেখে নেব খেলার সময় শিরোনাম। ম্যাকায় পৌঁছে বাংলাদেশ অনুশীলন না করলেও ঘাম ঝরিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের সমতা আনার লক্ষ্য, ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে মরিয়া শরীফুল ইসলাম। অস্ট্রেলিয়াকে হারানোর পুরস্কার পেলেন টাইগার ক্রিকেটাররা। আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাভ শান্ত তামিম মিরাজদের। ব্যাটারদের শীর্ষস্থান হারালেন ট্রাভিস হেড। ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে ফিরতে সাইফুদ্দিনের জোর প্রস্তুতি। প্রত্যাপনের মঞ্চ হিসেবে নিচ্ছেন সাউথ আফ্রিকায় এ দলের ওয়ানডে সিরিজ। ফিটনেসে বিশেষ গুরুত্ব। আসিয়ান কাপে খেলা নিয়ে বাফুফের হেয়ালিপানা। ফিফা আমন্ত্রণ পাঠালেও সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন। নির্বাহী কমিটির বৈঠকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। এবং বার্সেলোনার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন রদ্রির। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী তারকা। দ্বিধা থাকায় আগায়নি রিয়াল, বললেন মারিনিও। শুরুতে ক্রিকেট। ডারউইন টেস্টের পারফরমেন্স ম্যাকাইতেও ধরে রাখতে চায় টাইগার পেস ডিপার্টমেন্ট। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে মরিয়া পেসার শরীফুল ইসলাম। এই টেস্টেও দারুণ কিছু করবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস বাঁহাতি এই পেসারের। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর লম্বা এক ভ্রমণ ক্লান্তি নিয়ে বাংলাদেশ দলকে মাকাইতে আসতে হয়েছে। বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে 6 ঘন্টার পথ লেগেছে 14 ঘন্টা। বিমানের ভেতরেই 2 ঘন্টা বসে থাকতে হয়েছিল ক্রিকেটারদের। তাই আসার পরের দিনটা বাংলাদেশ দলের আনুষ্ঠানিক কোনো অনুশীলন রাখা হয়নি। তবে একেবারে যে হোটেল বন্দি থাকছেন ক্রিকেটাররা তেমনটাও নয়। একটা জিম সেশন হয়েছে স্থানীয় সময় সকাল 11:30 থেকে 1টা। এই সময়টার মধ্যে ক্রিকেটাররা তাদের জিম সেশনটা করেছেন। ট্রেনার ইফসি তাদেরকে নিয়ে কাজ করেছেন। যাদের ছোটোখাটো নিগলস কিংবা বিষয়গুলো রয়েছে তাদেরকে আলাদাভাবে কাজ করেছেন। ডারউইন থেকে মাকাইতে এসে কিছুটা উল্টো ওয়েদারের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে বাংলাদেশ দলকে। কারণ ডারউইনে অনেকটা গরম ছিল, অনেকটা বাংলাদেশের মতো পরিস্থিতি ছিল, কিন্তু মাকাইতে এসে যে আমাদেরকে গরম কাপড় পরে থাকতে হচ্ছে। যদিও এদিন মাঠে আসেননি ক্রিকেটাররা, এরই মাঝে বাংলাদেশ দল কিন্তু পরিকল্পনা সাজাতে শুরু করেছে অস্ট্রেলিয়া। ওদের এখানে প্রথমবারের মতো টেস্ট খেলবে, তাই এই মাঠের উইকেটের ধরনটা ওইভাবে টেস্ট ক্রিকেটে কেমন আচরণ করে সেটা হয়তো জানা নেই। আলোচনায় ঘুরে ফিরে আসলো ডারউইন টেস্টের কথা। খেলার সুযোগ হয়নি শরীফুলের, যোগ দিয়েছিলেন একটু দেরিতে। তবে ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পেরেই খুশি তিনি। এরকম একটা জয়ের পার্ট হয়ে থাকতে পারে মাঠের ভিতরে। ছবির ভিতরে তো অন্তত আসছি, স্কোয়াড আমার দেখতে খুবই ভালো লাগছে। চেষ্টা করব এটা আমরা ক্যারি করার। জিম সেশনেই বেশি সময় দিয়েছেন, মানিয়ে নিয়ে পরের টেস্টে চোখ। পকেটে পুরতে চান সিরিজটা। যখন আমরা ম্যাচ জিতছি, বিশ্বাস করেন আমি যেরকম বাংলাদেশ সবাই খুশি হয়েছে তার থেকে বেশি হয়তো আমি আরো বেশি খুশি হয়েছি। কোনো টিমকে চাই যে সিরিজ না জিতুক, আমরাও চাচ্ছি সিরিজ জিতে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেটটা যেহেতু টেস্ট ক্রিকেটের জন্য একেবারেই নতুন, সেটা 2 দলের জন্য। এবং বাংলাদেশ দল যখন মাঠে অনুশীলন করতে আসবে তখন উইকেটটা সবার আগে দেখবে। এবং উইকেটের সঙ্গে মানিয়ে নিতে যা তথ্য রয়েছে, অ্যানালিস্ট রয়েছে, তারা যেই তথ্যগুলো দিচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন ক্রিকেটাররা। পেস ইউনিট দারুণ করছে। তাদের সঙ্গী শরীফুলও নিজে না থাকলেও তাসকিন, হাসানদের পারফরমেন্সে দল জয় পাওয়ায় আনন্দ তার। সুযোগের অপেক্ষায় আছেন নিজের সেরাটা দিতে। পেসাররা যখন ভালো করে অবশ্যই ভালো লাগে, বাট শুধু পেসার না, টিম বাংলাদেশ যখন ভালো করে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং 3টা পার্টি, তখন আরো বেশি ভালো লাগে। আমি তো সবসময় প্রস্তুত। এখন দেখা যাক যদি রিজিকে থাকে। ইনজুরির পর একটা হয়তো কিছুদিন রেস্ট পাইছি এবং কি আমি রিহ্যাব করেছি। এটা আমার জন্য, বডির জন্য আরো, আমার মনে করি যে আমার আরো ভালো হয়েছে। অজি ভূমিতে ইতিহাস এরই মধ্যে লেখা হয়ে গেছে। এবার তার পূর্ণতা দেয়ার পালা, টাইগাররা মুখিয়ে দারুণ কিছু করতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ম্যাকায়, অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটে নিজেদের উন্নতির প্রমাণ দিতে চেয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেটাই বিশ্বকে দেখিয়েছে তারা। ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। বিশ্বকাপের সময় আর্জেন্টিনাকে নিয়ে ঢাকার রাস্তায় যে উচ্ছ্বাস দেখেছেন ডারউইনের সেলিব্রেশনের সময়, সেটাই মনে পড়ে টাইগার কোচের। তবে দ্বিতীয় ম্যাচের আগে মাটিতেই পা রাখতে চান সিমন্স। শিষ্যদের পরামর্শ দিয়েছেন আবেগ নিয়ন্ত্রণ করে পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করতে।
ডারউইনের জয়ে ফিল সিমন্সের দলের কদর বেড়েছে ক্রিকেট বিশ্বে। সবচেয়ে বেশি কৌতূহল ভারতীয় গণমাধ্যমের। কিভাবে অজি দুর্গ ভেদ করল গোনায় না ধরা এক দল কিছুতেই বুঝতে পারছে না তারা। টাইগার হেড কোচের কাছ থেকে পারফরম্যান্সের রহস্য জানার চেষ্টায় ইন্ডিয়ান মিডিয়া। বাংলাদেশের ক্রিকেটে এটা সবচেয়ে স্মরণীয় জয়। টেস্টে নিজেদের ভালো দল হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে তারা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার কন্ডিশনে পেস আর বাউন্সে সবাই ধরেই নেয় আমরা বিপর্যয়ে পড়ব, কিন্তু এশিয়ার বাইরেও যে আমরা ভালো খেলতে পারি এই গ্রুপটা সেটাই বিশ্বকে দেখাতে চায়। র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে প্রায় প্রতিটি সেশনে আধিপত্য বিস্তার করেছে 9 নম্বরে থাকা বাংলাদেশ। সবচেয়ে বেশি নজর কেড়েছেন পেসাররা। টাইগারদের ফাস্ট বোলিং তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। অ্যাওয়ে কন্ডিশনে কিভাবে ভালো করা যায় তা নিয়ে অনেকদিন ধরেই কাজ করছি। গতির বিবেচনায় এই ম্যাচে রানাকে মিস করেছি, তবে যে তিনজন খেলেছে তারা শৃঙ্খলাবদ্ধ ও নিখুঁত বোলিংয়ের ঘাটতি পুষিয়ে দিয়েছে। দেশ থেকে শত সহস্র মাইল দূরেও গ্যালারিতে ছিল লাল সবুজের উচ্ছ্বাস। ড্রেসিং রুমে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন প্রত্যেকে। মাইটি অজিদের তাদের মাটিতে টেস্টে হারিয়ে দিয়েছে টাইগাররা, তা যেন রূপকথার মতো লাগছিল সবার কাছে। ফিফা বিশ্বকাপের সময় আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশিদের মাঝে যে উচ্ছ্বাস ছিল, ডারউইনে নাকি সেটাই মনে পড়ছিল কোচের। আমরা এটাকে বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের সঙ্গে তুলনা করেছিলাম। বিশ্বকাপের সময় ঢাকার রাস্তার চিত্র ছিল অন্যরকম। এ ম্যাচ শেষেও সমর্থকরা উদযাপন করেছিল, মেসেজ দিচ্ছিল। আমি অত উদযাপন করতে চাইনি, আবার আবেগ ধরেও রাখতে পারিনি। বিশেষ করে মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটারদের চেহারায় যে উচ্ছ্বাস দেখেছি তা আমাকে বাড়তি আনন্দ দিয়েছে। তবে আত্মতৃপ্তিতে ভুগতে চান না সিমন্স। ক্যারিবীয় কোচের আশা, দ্বিতীয় টেস্টেও স্পিরিট ধরে রাখবে শিষ্যরা। সিরিজ জেতাটা বিরাট ব্যাপার হবে। এটা জিতলে অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মিরপুরের গ্যালারি দর্শক পূর্ণ থাকবে, আমি নিশ্চিত। জয়টা আসলেই ঐতিহাসিক। দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিকতা বজায় রাখতে চাই। উইকেট না পেলে হাল ছেড়ে দেয়া কিংবা উত্তেজিত হওয়া যাবে না। আবেগ নিয়ন্ত্রণ করাই বড় ব্যাপার। পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হিসেবে অস্ট্রেলিয়ায় জয়ের অভিজ্ঞতা নেই সিমন্সের, তবে বাংলাদেশের হয়ে প্রথমবারই পেয়েছেন সাফল্য, আর এটাকে কোচিং ক্যারিয়ারের সেরা অর্জন বলছেন সিমন্স। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে বাংলাদেশ না করলেও ম্যাকায় পৌঁছে ঐচ্ছিক অনুশীলন করেছে অস্ট্রেলিয়া। অপশনাল হলেও অনুশীলনে হাজির ছিলেন দলের প্রায় সব ক্রিকেটার। তবে এদিন নিয়মিত পেসারদের দেখা যায়নি। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় পাশের মাঠে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নেন স্মিথ লায়নরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সর্বোচ্চটা দিয়ে এই ম্যাচ জিততে মরিয়া বলে জানান অজি ব্যাটার অ্যালেক্স ক্যারে। অস্ট্রেলিয়ার ম্যাকায় থেকে তারেক হাসান শিমু জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের কাছে ডারউইন টেস্ট হারার পর অস্ট্রেলিয়া কতটা চাপের মধ্যে রয়েছে সেটা কিন্তু প্রমাণ করে এই যে পেছনে চলা অনুশীলনে অস্ট্রেলিয়া দল রাতে এই মাকাইতে পা রেখেছে, সেটাও প্রায় 10টা বেজে গিয়েছিল স্থানীয় সময়, এবং তারপরে তারা বিশ্রাম নিয়েছেন। সকাল থেকে কিন্তু আবার অনুশীলনে নেমে পড়েছেন। এই যে মাকায়ের যেই ওয়েদার, উইকেট কন্ডিশন, তার সাথে খুব যে বেশি পরিচিত ক্রিকেটাররা সেটাও কিন্তু নয়। দুই দলের জন্য অনেকটা সিমিলার সুযোগ, কারণ এই ভেন্যুতে আগে কখনোই লাল বলের ক্রিকেট হয়নি। বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে এই মাঠের। সেই ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করতে অস্ট্রেলিয়া একেবারে সকাল সকাল অনুশীলন করেছে। বাংলাদেশের বিপক্ষে ডারউইনে যেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাদেরকে, সেই চ্যালেঞ্জ উতরাতে যে পরিকল্পনাগুলো নেওয়া দরকার, এবং কি এই মাঠে গ্যাবা অর্থাৎ ব্রিসবেনের যেই উইকেট রয়েছে সেটার কিউরেটর এখানে কাজ করছেন। ওই উইকেটের সিমিলার একটা উইকেট হবে এবং সেই উইকেটে কিভাবে নিজেদেরকে মানিয়ে নিতে হবে সে বিষয়গুলো নিয়ে আসলে কথা বলেছেন, এবং কি কাজটাও সেভাবে করেছে। বাংলাদেশ দারুণ শৃঙ্খলাবদ্ধ ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে। এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। দুই ইনিংসে ভিন্ন রকম চিত্র ছিল। বাংলাদেশের বোলিং সামলাতে আমাদের আরো ভালো করতে হবে। জার্নি করে আসার কারণে অস্ট্রেলিয়া দল অনুশীলনটা রেখেছে ঐচ্ছিক, তবে মাঠে কিন্তু সবাই এসেছেন। মার্নাস লাবুশেনকে নিয়ে অনেক ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের সাংবাদিকরাও বলছিলেন তিনি বেশ চাপে রয়েছেন, রানটা তার মতো করে পাচ্ছেন না, তাকে ড্রপ করার কথা অনেক সাবেক ক্রিকেটার বলেছেন। তাকে আমরা দেখেছি তিনি লম্বা সময় ব্যাটিং করেছেন। পাশাপাশি স্মিথের কথা বলতে হয়, স্মিথ আমরা আজকে দেখেছি যে পেস বোলিং এবং স্পিনারদের সাথে নিয়ে অনুশীলন করেছেন। আগের ম্যাচে দারুণ একটা পার্টনারশিপ গড়েছিলেন তিনি, তার উপর অনেক বেশি ভরসা
ভরসা থাকবে দলের। Last week didn't go to plan, so গত সপ্তাহটা আমাদের পরিকল্পনা মাফিক যায়নি। আমরা এসব নিয়ে কথা বলেছি, সবাই ঘুরে দাঁড়াতে মরিয়া, এগিয়ে যেতে মরিয়া। এমন চ্যালেঞ্জে পড়লে আমরা ভালোভাবেই ঘুরে দাঁড়াই, সেদিকেই এগুচ্ছি। those conversations. অস্ট্রেলিয়া দল খুবই সিরিয়াস বাংলাদেশের এই ম্যাচটা নিয়ে, মিউজিক বাজিয়ে তার সাথে তালে তালেই কিন্তু অনুশীলনটা চালিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে যতটাই চাপ থাকুক, সেই চাপকে উতরে মানসিকভাবে চাঙ্গা হয়ে এই মাকায়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছে তারা। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর পুরস্কৃত হলেন বাংলাদেশি ক্রিকেটাররা। আইসিসির সবশেষ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত কিংবা হাসান মাহমুদের। ব্যাট হাতে নৈপুণ্য দেখিয়ে ব্যাটারদের তালিকার সেরা 20-এ উঠে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই তালিকায় সবচেয়ে বড় লাভ তানজিদ তামিমের, সেঞ্চুরি করে 84 ধাপ এগিয়ে অবস্থান করছেন 89তম নম্বরে। 50 করা এগিয়েছেন মেহেদী হাসান মিরাজও, তার উন্নতি র্যাঙ্কিংয়ের 5 ধাপ। অন্যদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে 26 ধাপ এগিয়ে 38 নম্বরে উঠে এসেছেন হাসান মাহমুদ। 3 ধাপ উন্নতিতে 24 নম্বরে মিরাজ। তবে মুদ্রার উল্টো পিঠে অজি ক্রিকেটাররা এক ম্যাচেই শীর্ষস্থান হারিয়েছেন। ট্রাভিস হেড নেমে গেছেন র্যাঙ্কিংয়ের 4 নম্বরে। বোলারদের তালিকায় অবনমন ঘটেছে অধিনায়ক প্যাট কামিন্সের। ডারউইনের ইতিহাস গড়ার পর এবার বাংলাদেশের সামনে আরও একটি নতুন অধ্যায়। ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট। ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, যে মাঠে এবারই প্রথমবারের মতো গড়াবে টেস্ট ম্যাচ। প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক স্থাপনা সঙ্গী করে এলিট ক্রিকেটে নাম লেখাতে যাচ্ছে এই মাঠ, যেখানে এর আগে 3টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। দারুণ স্মৃতি আছে ট্রাভিস হেড এবং ক্যামেরন গ্রিনের। অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা সম্পর্কে আরও জানাচ্ছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সমুদ্রের নীল জলরাশি, দিগন্ত জুড়ে প্রবাল প্রাচীর, আর তার কোল ঘেঁষে সবুজে ঘেরা গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। কুইন্সল্যান্ডের মাকাই হারাপ পার্কের এই মাঠ পেতে যাচ্ছে নতুন পরিচয়। টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার 12তম ভেন্যু হিসেবে। আর প্রথম টেস্টেই অজিদের প্রতিপক্ষ বাংলাদেশ। তবে এই মাঠের গল্প একেবারে নতুন নয়। হারাপ পার্ক দীর্ঘদিন ধরে কুইন্সল্যান্ডের গুরুত্বপূর্ণ ক্রীড়া কেন্দ্র। এখানে হয়েছে ঘরোয়া ক্রিকেট, শেফিল্ড শিল্ড, উমেন বিগ ব্যাশ। আন্তর্জাতিক ক্রিকেটেও এর উপস্থিতি তৈরি হয়েছে গেল কয়েক বছরে। 2021 সালে ভারত অস্ট্রেলিয়া নারী ওয়ানডে, 2024 সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নারী টি20, 2025 সালে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার পুরুষদের ওয়ানডে হয়েছে এখানে। দীর্ঘ সময় পর সাদা বলের ক্রিকেটে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে ম্যাকাই। বিশেষ করে 2025 সালে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ওয়ানডে 2টি ম্যাচেরই টিকিট ছিল সোল্ড আউট। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনের টিকিটও সব বিক্রি হয়ে গেছে। কারাকারি অবস্থা দ্বিতীয় দিনের টিকিট নিয়েও। সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর প্রায় 10,000 দর্শকের ধারণের সক্ষমতা হয়েছে গ্যালারিতে। আছে গ্র্যান্ড স্ট্যান্ড, ব্রডকাস্টিং সুবিধা, এলিট ট্রেনিং ফ্যাসিলিটি। নামের মধ্যে যেমন গ্রেট ব্যারিয়ার রিফ, তেমনি অবকাঠামোতেও বিশালতা। তবে অবাক করা বিষয় হলো এই মাঠের প্রেস বক্স। একেবারে ছোট একটি বক্সের মধ্যে জায়গা দেয়া হয়েছে সাংবাদিকদের কাজ করার জন্য। হতে পারে পৃথিবীর সবচেয়ে ছোট প্রেস বক্স। এই উইকেট তৈরি করেছেন ব্রিসবেনের গ্যাবার কিউরেটর। উইকেট নিয়ে নানা আলোচনা। গ্যাবার মতো অনেকটা পেস আর বাউন্সের দাপট দেখা যাবে। অজি ক্রিকেটাররাও এখানে এসে প্রস্তুতি নিচ্ছেন ঘাসের উইকেটে। ব্যাটারদের জন্য উইকেটটা শুরুর দিকে থাকবে কিছুটা কঠিন, সময়ের সঙ্গে হবে ব্যাটিং ফ্রেন্ডলি। ম্যাকাইয়ের সৌন্দর্য এই টেস্টকে দিবে আলাদা মাত্রা। একদিকে সুগার ক্যান কান্ট্রি, অন্যদিকে সমুদ্র আর গ্রেট ব্যারিয়ার রিফের এক বিস্ময়। ক্রিকেট দেখতে আসা দর্শকদের জন্য এটা শুধু 5 দিনের টেস্ট নয়, ক্রিকেট আর প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে উদযাপন। 80 বছরের পুরনো এই গ্রেট ব্যারিয়ার রিফ অবশেষে অস্ট্রেলিয়ার 12তম ভেন্যু হিসেবে পেতে যাচ্ছে টেস্টের মর্যাদা। এখানে এখন পর্যন্ত 3টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, যেখানে ট্রাভিস হেড এবং ক্যামেরন গ্রিনের রয়েছে বিধ্বংসী 2টি ইনিংস। এই মাঠে বাংলাদেশ নামার সঙ্গে রচিত হবে একটি নতুন ইতিহাস। সেই সঙ্গে সুযোগ রয়েছে অজিদেরকে হারিয়ে তাদের মাটিতে সিরিজ জয়ের
নতুন ইতিহাস লেখান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, মাকায়, অস্ট্রেলিয়া। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ দলে থাকার জন্য নিজেকে প্রস্তুত করছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সাউথ আফ্রিকায় এ দলের 3 ম্যাচের ওয়ানডে সিরিজটাকে নিচ্ছেন বড় সুযোগের মঞ্চ হিসেবে। সেখানে দলের জয়ে অবদান রাখতে চান তিনি। পাশাপাশি নিজের দুর্বলতা নিয়ে কাজ করছেন এই অলরাউন্ডার, কাজ করছেন ফিটনেস নিয়েও। দেশের আকাশে হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, ঠিক যেন মোহাম্মদ সাইফুদ্দিনের ওয়ানডে দলে থাকার মতোই। চলতি বছর মুস্তাফিজুর রহমানের ইনজুরিতে জিম্বাবুয়ে সিরিজে ডাক পাওয়ার আগে শেষ ওয়ানডে খেলেছিলেন 2021 সালে। সামনেই আছে ওয়ানডে বিশ্বকাপ, এবার সেখানেও জায়গা পাওয়ার লড়াই এই পেস অলরাউন্ডারের। মূলত এ দলের সাউথ আফ্রিকার সফরটাই স্বপ্ন দেখাচ্ছে সাইফুদ্দিনকে। আসন্ন বিশ্বকাপের সহ আয়োজক আফ্রিকার দেশটি, যেখানে বিশ্বকাপের আগে নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজও খেলবে টাইগাররা। তাই এ দলের 3 ম্যাচের ওয়ানডে সিরিজটা বড় সুযোগ এই অলরাউন্ডারের, যেখানে ভালো করেই নির্বাচকদের নজর কাটতে চান। ন্যাশনাল টিম আসলে একটা জায়গা, আমি আমার যে স্ট্রেংথগুলো আছে এগুলো নিয়ে আসলে রিবিল করা। যেহেতু আমাদের সামনে এই টিমের ট্যুর আছে, আসলে ওই প্রস্তুতিটা নিচ্ছি সাউথ আফ্রিকাতে। হয়তো অলরেডি টেস্ট টিম চলে গিয়েছে যারা 4 ডে খেলবে। তা আমরা সাদা বলের প্লেয়ার যারা আছি, নাজুল ভাই আছে আমাদের সাবেক ন্যাশনাল টিমের পেস বলার, এবং পাশাপাশি উনি যেহেতু কোচ, ওনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করতেছি, কাজ করতেছি ওই কন্ডিশনে কীভাবে ভালো করা যায়। যেহেতু সামনে 2027 ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকা কন্ডিশনে হবে, তো সব মিলিয়ে আলোচনা করতেছি নিজে সাড়া দেওয়ার এবং ফিট থাকার। অবশ্য দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে কোনো কমতি রাখছেন না সাইফুদ্দিন। 6 সেপ্টেম্বর শুরু ওয়ানডে সিরিজ, তাই সাদা বলের ক্রিকেটাররা এখনও অবস্থান করছেন দেশেই। তবে দলের অফিসিয়াল অনুশীলন না থাকলেও থেমে নেই সাইফুদ্দিন। বিরতির দিনেও নেটে ঘাম ঝরিয়েছেন এই অলরাউন্ডার। ভালো তো শেষ নাই, ভালো আরও করা যায়, তো সেই লক্ষ্যে কাজ করতেছি। যেহেতু এখনও আমাদের অফিসিয়ালি এই টিমের প্র্যাকটিস অফ ডে, তারপর আমি পার্সোনালি এসে কাজ করতেছি যতটুকু ইমপ্রুভ করা যায়। আমি জানি আমার ল্যাকিংসগুলো কোন জায়গায় আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেটা নিয়ে কাজ করতেছি বোলিং এবং ব্যাটিংয়ে। এ সময় নিজের সতীর্থদের ডারউইনে ইতিহাস গড়ার টেস্ট প্রসঙ্গও চলে আসে আলোচনায়। সাইফুদ্দিন জানান, এমন জয়ে দেশের বাকি ক্রিকেটাররাও ভালো করার অনুপ্রেরণা পায়। লাস্ট কয়েকটা বড় জয় সাক্ষী ছিলাম, ওডিআই বা টি20তে ছিলাম, হয়তো অনেকগুলো ম্যাচ খেলিনি, তারপরেও সিরিজ জিতেছে পাকিস্তানের সাথে ঘরের মাটিতে, শ্রীলঙ্কাতে জিতেছে ঘরের মাটিতে টি20। তখন আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এটা আসলে অন্যরকম একটা ভালো লাগার বিষয়, প্রকাশ করার মতো না। তখন আসলে কাজ করার আরও ইচ্ছাশক্তি বেড়ে যায়। সবকিছু মিলিয়ে আপাতত সাউথ আফ্রিকায় ভালো কিছুর অপেক্ষায় সাইফুদ্দিন। লক্ষ্য এখন সুযোগের পুরোটা কাজে লাগানো। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল আসিয়ান কাপে বাংলাদেশের খেলা নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা। সুযোগ তৈরি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাফুফে। সবকিছু মিলিয়ে প্রতিযোগিতাটিকে বাংলাদেশের অংশগ্রহণ ঝুলে আছে বাফুফে এবং ফিফার সিদ্ধান্তের অপেক্ষায়। নির্বাহী কমিটির বৈঠকে নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। আসিয়ান কাপে খেলা নিয়ে নাটক যেন শেষই হচ্ছে না। সাফ চ্যাম্পিয়নশিপকে গুরুত্ব দিয়ে আসিয়ানে না খেলার সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ, এমন খবরও শোনা যাচ্ছে কান পাতলেই। হেড কোচ থমাস ডুলের নজর সাফের দিকে। আসিয়ানে খেলার পরিকল্পনা সেক্ষেত্রে বাঁধ সাধতে পারে বলেও মনে করছেন অনেকে। মালয়েশিয়া, সিঙ্গাপুর কিংবা ইন্দোনেশিয়ার মতো দলের বিপক্ষে খেলার সুযোগ বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বড় আন্তর্জাতিক পরীক্ষা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে নিজেদের সামর্থ্য যাচাইয়ের পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতাও বাড়াতে পারে জাতীয় দলের। তবে আসিয়ান কাপে বাংলাদেশ খেলবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। কখনো শোনা যাচ্ছে বাফুফে অপেক্ষায় আছে ফিফার সিদ্ধান্তের, কখনো শোনা যাচ্ছে ফিফাকে এখনো জানানোই হয়নি বাংলাদেশ আসিয়ান কাপে খেলতে প্রস্তুত নাকি না। জাতীয় দলের কোচ থমাস ডুলির সঙ্গে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি জানান, বাংলাদেশ আগ্রহী, তবে ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার প্রতিও আগ্রহ আছে দলের। আসিয়ান কাপ নিয়ে বাংলাদেশ আগ্রহী নয়, এমন আলোচনা ঠিক নয়। বরং মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। ঘরের মাঠে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেললেও তা দলের জন্য ভালো অভিজ্ঞতা হতে পারে।
জাতীয় দলের আন্তর্জাতিক সূচি, আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি এবং আসিয়ান কাপের সময়সূচি সবকিছু বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে বাফুফেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ফিফাকেও বাংলাদেশের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানানো যাচ্ছে না। তাই সম্ভাবনার দরজা খোলা থাকলেও আসিয়ান কাপের মাঠে বাংলাদেশের উপস্থিতি এখনো অনিশ্চিত। বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ জানিয়েছেন, নির্বাহী কমিটির সভাতেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। মিটিং এর সিদ্ধান্ত হবে, তারপর আমরা হ্যাঁ না বলবো। আমাদের মতামত লাগবে, যেহেতু আমরা খেলবো, তারপরে ফিফার কাছে বলবো যে আমরা আমাদের ডিসিশন জানাবো। আমাদের ইসি মিটিংটা এখনো হয় নাই, ঠিক আছে? ইসি মিটিং না হলে তো আমরা ডিটেলসটা জানতে পারছি না, মানে মতামতটা দিতে পারছি না। ফিফা তো আমাদেরকে বলছে, আমাদের নিজেদের তো একটা মতামত থাকবে, সেটা আমরা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে আপনাদের খুব শর্ট টাইমে আমরা এটা ইনফর্ম করে দেবো। সুযোগ আছে, আলোচনা আছে, কিন্তু নেই চূড়ান্ত সিদ্ধান্ত। এখন বাফুফের নির্বাহী কমিটির বৈঠকের দিকেই তাকিয়ে ফুটবল প্রেমীরা। সেই সিদ্ধান্তেই পরিষ্কার হবে আসিয়ান কাপের মঞ্চে বাংলাদেশ খেলবে কিনা। নূরে জান্নাত, সময় সংবাদ। বার্সেলোনার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। চুক্তি শেষে নিজের স্বপ্ন পূরণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সিটি ছেড়ে আসা কঠিন হলেও নতুন চ্যালেঞ্জের জন্যই এমন সিদ্ধান্ত বলে জানান স্প্যানিশ মিডফিল্ডার। ৭৬ মিলিয়ন ইউরোতে ৪ বছরের চুক্তিতে কাতালানের সঙ্গে নামবদ্ধ করলেন নিজের। আগামী ২০৩০ মৌসুম পর্যন্ত বার্সেলোনার জার্সিতে দেখা যাবে ব্যালন ডিওর এবং বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী এই ফুটবলারকে। বার্সেলোনায় স্বপ্ন পূরণের আনন্দ চোখে মুখে রদ্রিগো হার্নান্দেজের। এ আঙিনায় পা রাখার ইচ্ছা বহুদিন বুকে লালন করেছেন। অবশেষে ধরা দিল অধুরা সে স্বপ্ন। বিশ্বকাপ জয় করার সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখন লড়াই করবেন। বার্সেলোনার সাফল্যের অংশীদার হতে নিজেকে উজাড় করে দেওয়ার স্বপ্ন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের। স্পেনকে বিশ্বকাপ উপহার দেওয়ার পথে বড় ভূমিকা রেখেছেন। লা রোহাদের মাঝ মাঠে প্রতিটি ম্যাচে রদ্রি ছিলেন অতন্দ্র প্রহরী। তাই তো বিশ্বকাপ জয়ের পর গোল্ডেন বলও ওঠে তার হাতেই। ২০২৪ সালের ব্যালন ডিওর জয়ী তারকা যে কোনো দলের কাছে কতটা গুরুত্বপূর্ণ তার সবশেষ মৌসুমে হাড়ে হাড়ে টের পেয়েছে ম্যানচেস্টার সিটি। তার দীর্ঘ ইনজুরিতে বেশ ভুগতে হয়েছিল সিটিজেনদের। রদ্রি মানেই যে কোনো দলের জন্য নিরাপদ মাঝ মাঠ। তাই তো হীরা চিনতে ভুল করেনি বার্সেলোনা। বিশ্বকাপের পরপরই তাকে দলে টানতে প্রতিযোগিতায় নামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও কাতালানরা। তবে ৭৬ মিলিয়ন ইউরোতে শেষ পর্যন্ত জয় হয় বার্সার। যদিও রদ্রি জানিয়েছেন তিনি নিজেই জোর দিয়েছেন বার্সেলোনার সঙ্গে চুক্তির বিষয়ে। জমকালো আয়োজনে তাকে বরণ করে নেয়ার দিনে ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার জানান, ম্যানচেস্টার সিটি ছাড়া তার জন্য সহজ সিদ্ধান্ত ছিল না। আজকের দিনটি আমার জীবনের বিশেষ দিন। আমি এখানে খেলতে চেয়েছি, তবে ম্যানচেস্টার সিটি ছাড়া আমার জন্য সহজ ছিল না, কারণ এই ক্লাব আমাকে সবকিছু দিয়েছে। আজকের অবস্থানে আসার পেছনে সিটির অবদান অনেক, তাই আমি সিটির প্রতি কৃতজ্ঞ। ২০১৯ সালে অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে সিটিতে ঠিকানা গড়েছিলেন রদ্রি। ৭ মৌসুম ছিলেন এতিহাদে, খেলেছেন ২৯৮টি ম্যাচ। সিটিকে উপহার দেন ১২টি মেজর শিরোপা। রিয়াল ও বার্সা দুই ক্লাবের দ্বৈরথে বার্সেলোনাকেই নাকি বেছে নিতে চেয়েছিলেন রদ্রি। জানিয়েছেন কাতালান ক্লাবটিতে তার লক্ষ্যের কথা। কোচ হ্যান্সি ফ্লিক আমাকে জানিয়েছেন তিনি আমার কাছে কি চান। আমার অভিজ্ঞতা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে চাই, দলের জয়ে ভূমিকা রাখতে চাই। আমি খেলার জন্য প্রস্তুত হয়ে আছি। আমাকে অনেকে বলেছেন অস্ত্রোপচারের পর আমি নাকি সেরা ছন্দে ফিরতে পারবো না, তবে সেটা হালকা একটা অস্ত্রোপচার ছিল। আমি পুরোপুরি ফিট আছি, মাঠে নামতে মুখে আছি আমি। ২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি সেরেছেন রদ্রি। নতুন মৌসুমের আগে তাকে পেয়ে আশাবাদী কোচ হ্যান্সি ফ্লিক। পারভিন আক্তার, সময় সংবাদ। রিয়াল মাদ্রিদকে নিয়ে সংশয়ে থাকা কোনো ফুটবলারকে আমরা নিতে চাইনি, এজন্যই রদ্রির বিষয়ে কথা আগায়নি লস ব্লাঙ্কোস। মন্তব্যটি করেছেন রিয়াল মাদ্রিদ কোচ ওসে মরিনিও। বার্সেলোনার আগেই রদ্রির সঙ্গে দল বদল নিয়ে কথা বলেন তিনি। সে সময় স্প্যানিশ মিডফিল্ডারের মাঝে দ্বিধা থাকায় দুপক্ষের সম্মতিতেই কথার ইতি টানা হয় বলে জানিয়েছেন এই পর্তুগিজ কোচ।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলের বাজারে এবার সবচেয়ে বড় নামটা ছিল বিশ্বকাপ জয়ী রদ্রির। গোল্ডেন বল জয়ী রদ্রিকে নিয়ে বার্সেলোনা ছাড়াও আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদ। গুঞ্জন ছিল দুপক্ষের মধ্যে, আলোচনা গড়িয়েছিল অনেক দূর, কিন্তু হঠাৎ করেই সে আলোচনা থমকে যায় আর দৃশ্যপটে হাজির হয় মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এরপর দ্রুতই কথা এগিয়ে যায় দুপক্ষের মাঝে আর কাতালুনিয়ান শিবিরে যোগ দেন রদ্রি। রদ্রিকে যখন বার্সেলোনার জার্সি গায়ে পরিচয় করিয়ে দেয়া হচ্ছিল নো ক্যাম্পে, ঠিক তখনই মাদ্রিদের কোচ হিসেবে আনুষ্ঠানিক বক্তব্য দিলেন হোসে মরিনিও। সেখানে রদ্রি এবং তার দলবদলের আলোচনা নিয়ে কথা বললেন বেশ খোলামেলাভাবেই। জানালেন ঠিক কোন পর্যায়ে রদ্রির সঙ্গে দলবদলের আলোচনা বন্ধ করে দেয় রিয়াল মাদ্রিদ। রদ্রির সঙ্গে বিশ্বকাপের পরপরই আমার কথা হয়েছে। আমি তাকে মাদ্রিদে আনার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু রদ্রির সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। রিয়াল মাদ্রিদকে নিয়ে তার মধ্যে দ্বিধা কাজ করছিল। তার এই সংশয় আমার মনের মাঝেও সংশয় তৈরি করে। পরে আমরা সিদ্ধান্ত নেই এই কথা আগানো ঠিক হবে না, তবে এটা ঠিক সে আমাকে মিথ্যা আশ্বাস দেয়নি। মূলত রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে দ্বিধাগ্রস্ত কাউকে আনতে চাননি বলেই রদ্রিকে নিয়ে আগাননি মরিনিও। তবে বিশ্বকাপের সেরা খেলোয়াড় এবং বিশ্বের এই মুহূর্তের সেরা মিডফিল্ডারকে দলে আনতে না পেরে হতাশা লুকাননি তিনি। পরে অবশ্য রদ্রিকে শুভকামনা ঠিকই জানিয়েছেন এই পর্তুগিজ কোচ। রদ্রি অধ্যায় পেছনে ফেলে এখন সামনের দিকে আগানোর পালা মরিনিওর। 2 মৌসুম শিরোপাহীন থাকার রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমটা গত বছর ছিল বড্ড অস্থির। শাবি আলোনসোর পর আরবেলোয়ার সঙ্গে ফুটবলারদের দ্বন্দ্ব ডালপালা মেলেছিল। এমবাপে ভিনিকে নিয়েও গল্প ছিল অনেক। তবে দ্বিতীয়বার দায়িত্ব নিয়েই মরিনিওর দাবি এখন পরিস্থিতি একেবারেই ভিন্ন। আমি আগের কথাও জানি না, এখন আমি দারুণ একটা ড্রেসিং রুম পেয়েছি যাদের জয়ের তাড়না প্রবল। দুর্দান্ত ভারসাম্যপূর্ণ একটা স্কোয়াড। এখানে কারো মাঝে আমি কোনো সমস্যা দেখছি না। ট্রান্সফার উইন্ডো খোলা আছে, তবে আমার মনে হয় না আর কাউকে এখানে প্রয়োজন হবে। শনিবার লা লিগা এসপানিওলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদে নিজের নতুন অধ্যায় শুরু করবেন হোসে মরিনিও। প্রাক মৌসুমে দারুণ সময় কাটানোর পর এবার আসল লড়াইয়েও ধারাবাহিকতা ধরে রাখতে চায় মাদ্রিদিস্তা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। 4 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো খেলা চলাকালীন মাঠেই জ্ঞান হারালেন জামাল মুসিয়ালা। জার্মান তারকার শরীরে নিউরোলজিক্যাল ডিসফাংশন বা বাংলায় মৃগী রোগ ধরা পড়েছে, আর তাতে মুসিয়ালার পেশাদার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। যদিও সেরে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী ফুটবলার। ম্যাচের 67তম মিনিট একা একাই পড়ে গেলেন জামাল মুসিয়ালা। সতীর্থরা দ্রুতই ছুটে আসছেন, তবে ততক্ষণে জ্ঞান হারিয়েছেন বায়ার্ন মিউনিখ তারকা। হেইডেনহাইমের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে ঘটেছে এমন ঘটনা যেখানে বদলে হিসেবে মাঠে নামার মাত্র 6 মিনিটের মাথায় মাঠেই পড়ে গেলেন মুসিয়ালা। 4 দিনের ব্যবধানে দ্বিতীয়বার ঘটল এমন ঘটনা। এর আগে গত শনিবার লাইপজিগ ম্যাচেও জ্ঞান হারিয়েছেন জার্মান এই অ্যাটাকিং মিডফিল্ডার। 23 বছর বয়সী জামাল মুসিয়ালা ভুগছেন নিউরোলজিক্যাল ডিসফাংশনে। মেডিকেলের ভাষায় যাকে বলে অ্যাবসেন্স সিজার, বা সহজ করে বললে যা এক ধরনের মৃগী রোগ, যে রোগে হুট করে জ্ঞান হারানোর মতো ঘটনা দিনে একাধিকবার পর্যন্ত ঘটতে পারে। কখনো কয়েক সেকেন্ড, কখনো বা জ্ঞান ফিরতে লাগে আরও বেশি সময়। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই রোগের কথা জানান মুসিয়ালা। মুসিয়ালার এই রোগ সম্পর্কে আরও আগে থেকেই জানতো তার ক্লাব, তবে এ ব্যাপারে খেলোয়াড় নিজেই মুখ খুলুক এমনটাই চাচ্ছিল তারা। বায়ার্ন তারকা অবশ্য নিজের শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী। এই রোগ তার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না বিশ্বাস তার। আমি জানি প্রথম দেখায় বিষয়টি ভীতিজনক মনে হতে পারে, তবে এটি আমার দৈনন্দিন জীবনের অংশ। আমি সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছি এবং এই বিষয়ে খুবই আশাবাদী। বায়ার্নও আমার কাছের মানুষ আমার পাশে আছে এবং আমাকে সহায়তা করছে। সাধারণত এমন রোগ শিশুদের ক্ষেত্রেই বেশি দেখা যায়, তবে মুসিয়ালার ব্যাপারটা একেবারেই ভিন্ন। যাকে মনে করা হয় বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ তারকা, সেই জার্মানের এমন শারীরিক অবস্থা হয়তো পেশাদার ক্যারিয়ারকেই থমকে দিতে পারে। আগামী 22 আগস্ট থেকে শুরু হবে বায়ার্ন মিউনিখের নতুন মৌসুম। তার আগে মুসিয়ালার শারীরিক অবস্থা আপাতত বড় মাথা ব্যথার কারণ জার্মান জায়ান্টদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। মরক্কার নারীকে বিয়ের পর এবার নিজের ধর্ম বদলে ফেলার গুঞ্জন ব্রাজিলিয়ান বিশ্বকাপ জয়ী ফুটবলার রবার্তো কার্লোসকে ঘিরে। বিভিন্ন গণমাধ্যমের খবর, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিংবদন্তি ডিফেন্ডার। তুরস্কের হাবেরলার সহ একাধিক গণমাধ্যমের দাবি 4 সপ্তাহ আগে ইসলামিক স্কলার
শেখ জিহাদ হামদার কাছ থেকে কালেমা পাঠ করে মুসলমান হন তিনি। কার্লোসকে শুভেচ্ছা জানিয়ে ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেছে মক্কার সাবেক ইমাম ও খতিব শায়েখ ডক্টর ইয়াসির আদ দাওসারি। গুগলে ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস লিখলে পাশেই উঠছে ইসলাম শব্দটি। বিশ্ববাসীর জানার আগ্রহ, সত্যিই কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কার্লোস? ইসলামের কোন দিকটির প্রতি আকৃষ্ট হয়ে হঠাৎ শেষ বয়সে ধর্মান্তরিত হলেন বিশ্বকাপজয়ী এ তারকা? তুরস্কের সংবাদ মাধ্যম হাবেরলার দাবি, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস। পরক্ষণেই আরও কিছু আন্তর্জাতিক মিডিয়া থেকেও আসতে শুরু করে একই খবর। কালেমা পাঠ করে ইসলামের ছায়াতলে এসেছেন কার্লোস। গুঞ্জনটা গভীরভাবে বিশ্বাসযোগ্য, কারণ কার্লোসের ইসলাম গ্রহণ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন স্বয়ং মক্কার ইমাম। ভেরিফাইড ফেসবুকে ব্রাজিলিয়ান এই লেফট ব্যাকের জন্য দোয়াও করেন হারামাইন শরীফের সাবেক ইমাম ও খতিব শায়েখ ডক্টর ইয়াসির আদ দাওসারি। হাবেরলার প্রতিবেদনে বলা হয়, তুরস্কের বংশোদ্ভূত ইসলামিক স্কলার শেখ জিহাদ হামাদার সঙ্গে বেশ কিছুদিন যোগাযোগ ছিল কার্লোসের। ইসলামের সৌন্দর্যে ধীরে ধীরে আপ্লুত হন তিনি। 4 সপ্তাহ আগে 53 বছর বয়সে এসে জিহাদের কাছে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণের ঘোষণা দেন কার্লোস। ইসলাম ধর্ম প্রচারে বেশ সুখ্যাতি আছে তার। মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 ব্যক্তির মধ্যে অন্যতম একজন শেখ জিহাদ। জিহাদ হামাদার কাছে কার্লোসের মুসলমান হওয়ার খবর আরও গ্রহণযোগ্যতা পায় তুরস্কের মন্ত্রীর মন্তব্যে। দেশটির ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এমপি আলী শাহিন সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন বিষয়টি। ইসলাম ধর্মগ্রহণের খবরটি প্রচারের আগে সামাজিক মাধ্যমে কার্লোসের বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। ফিফা নিবন্ধিত খেলোয়াড় এজেন্ট ও মরক্কান বংশোদ্ভূত স্প্যানিশ তরুণী সোহাইলা এল তাহেরির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। অনেকের মতে মুসলিম সহধর্মিনীর কারণে ইসলাম গ্রহণ করেছেন রবার্তো। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি মাদ্রিদের সাবেক এই ফুটবলার। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। স্বপ্ন ছিল বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর, কিন্তু ভাগ্যের পথ ঘুরে সেই তরুণ এখন মালয়েশিয়ার জাতীয় দলের ক্রিকেটার। খুলনার নাজমুস সাকিব বাবাকে হারিয়ে 2018 সালে পাড়ি জমান মালয়েশিয়াতে। দিনে চাকরি, অবসরে ক্রিকেট, এভাবেই কঠোর পরিশ্রমে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। এখন লক্ষ্য মালয়েশিয়াকে বিশ্বকাপে মঞ্চের তোলায়। খুলনার ছুটিতে এসে পুরনো মাঠে অনুশীলনের ফাঁকে সাকিব শুনিয়েছেন নিজের স্বপ্ন পূরণের গল্প, আর সে গল্প জানাচ্ছেন আব্দুল আল মামুন রুবেল, ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি। বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখা তরুণ এখন মালয়েশিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে। ঢাকায় মালয়েশিয়ার হয়ে ম্যাচ খেলে ছুটি কাটাতে ফিরেছেন নিজ এলাকায়। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি খুলনা বিভাগীয় স্টেডিয়ামে চালিয়ে যাচ্ছেন অনুশীলন। শৈশব থেকেই ক্রিকেটের নেশা। বয়সভিত্তিক পর্যায়ে খুলনা জেলা অনূর্ধ্ব 16 ও অনূর্ধ্ব 18 দলের নেতৃত্ব দিয়েছেন সাকিব। খেলেছেন বিভাগীয় দলেও। তবে বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে 2018 সালে পাড়ি জমান মালয়েশিয়ায়। দিনে চাকরি, অবসরে টেপ টেনিস ক্রিকেট, পরে সুযোগ পান স্থানীয় এসএসএফ প্যান্থার্স ক্লাবে। ঘরোয়া ক্রিকেটে টানা 3 বছরের পারফরমেন্সে জায়গা পান মালয়েশিয়া এ দলে। সিঙ্গাপুরের বিপক্ষে 50 বলে 112 রানের ইনিংস খুলে দেয় জাতীয় দলের দরজা। আন্তর্জাতিক অভিষেকেও পেয়েছেন সাফল্য। এসিসি মেন্স চ্যালেঞ্জ কাপে থাইল্যান্ডের বিপক্ষে 25 বলে 57 রান করে দলকে তোলেন ফাইনালে। মালয়েশিয়া জাতীয় দলে সাকিবের এই যাত্রায় আছে স্বপ্ন, সংগ্রাম আর হার না মানা মানসিকতার গল্প। ফ্যামিলি রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য বাবাও নাই বাসায়, আমি একা, সো আমি একাই ছেলে, তো ওই রেসপন্সিবিলিটি নেওয়ার জন্যই মালয়েশিয়াতে যাওয়া। ওইখানে যে একটা কোম্পানি, সিলিফোকাস কোম্পানি, বেডশিটের কোম্পানি, ওই কোম্পানিতে আমি জব করি। খ্যাপ খেলা যে জিনিসটা বলে যে সারা মালয়েশিয়ায় আমি টেপ টেনিস ক্রিকেটটা খেলি। এই ক্রিকেটের সামগ্রী কেনার মতনও সেই সময় অর্থ ছিল না। 2022 সালে আমি তখন 3য় সর্বোচ্চ রান গেটার হই। এমসিএ থেকে, মালয়েশিয়ান ক্রিকেট বোর্ড থেকে আমার কল আসে, সাথে সাথে ম্যানেজমেন্টরা আমার কল দেয়। খেলায় হাতে খড়ি বাংলাদেশে হলেও এখন ক্রিকেট নিয়ে সাকিবের ধ্যান জ্ঞান জুড়েই মালয়েশিয়ার ক্রিকেট। স্বপ্ন
দেশটির হয়ে বিশ্বকাপে খেলা। নিজের শেকড়ের প্রতি ভালোবাসা রেখেই সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য তার। আমাদের অ্যাটলিস্ট টার্গেট আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবো অ্যান্ড ওয়ার্ল্ডের 20 নাম্বার র্যাঙ্কিংয়ের ভিতরে আসতে চাই। শৈশবে সাকিবের প্রতিভা চিনেছিলেন কোচ আজিজুর রহমান জুয়েল। তার হাত ধরেই ক্রিকেটে এগিয়ে যাওয়া, শীর্ষের আন্তর্জাতিক সাফল্যে গর্বিত এই কোচ। সাকিবের ধারাবাহিক সাফল্য ও ভবিষ্যতে আরও বড় মঞ্চে খেলার প্রত্যাশা তার। আমাদের কাছে যারা কোচিং করে তাদের কাছে সবচেয়ে প্রতিভাবান প্লেয়ার ছিল নাজমুল সাকিব। সবাই আশা করতো যে মিরাজের পরে বাংলাদেশ ক্রিকেটে ডমিনেট করবে। বাংলাদেশ জাতীয় টিমে খেলতে পারে না, কিন্তু মালয়েশিয়া জাতীয় টিমে হয়ে প্রতিনিধিত্ব করছিল। এটা এখন আমাদের কাছে ভালো লাগে, গর্বেরও বিষয়। আমরা চাই যে সে পরবর্তীতে আরও যে ইন্টারন্যাশনাল কেরিয়ার আছে মালয়েশিয়ার হয়ে, সেই কেরিয়ারটা আরও সমৃদ্ধ হোক। নাজমুল সাকিবের জন্ম খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। শ্রীলঙ্কা ভারত টেস্ট সিরিজের খবর। মানব সুথারের দুর্দান্ত বোলিংয়ের সামনে উড়ে গেল শ্রীলঙ্কা। গলে 165 রানের জয়ে 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল টিম ইন্ডিয়া। 372 রানের টার্গেটে খেলতে নেমে শেষ দিনে 206 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন দেবদুল পাট্টিকাল। চতুর্থ দিন শেষেই কিছুটা ব্যাক ফুটে ছিল শ্রীলঙ্কা। 84 রান তুলতেই হারায় 4 উইকেট। তবে স্বাগতিক সমর্থকরা স্বপ্ন দেখছিল অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা ও সোনাল দিনুশাকে নিয়ে। ভারতের গলার কাটা হয়ে যায় এই জুটি। অবশেষে লাঞ্চের আগে লঙ্কান দলপতিকে সাজঘরে ফেরান রবীন্দ্র জাদেজা। ব্যক্তিগত 59 রানে আউট হন এই ব্যাটার। লাঞ্চের আগেই ফিরে যান নিরোশান ডিকোয়ালেও। তবে স্বাগতিকদের স্বপ্ন দেখাতে থাকেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান সোনাল দিনুশা। এদিনও বড় ইনিংসের ইঙ্গিত দিচ্ছিলেন, তবে 84 রানে তাকে থামানোর সঙ্গে ম্যাচটাও নিজেদের করে নেন মানব সুথার। 206 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। বড় জয় নিশ্চিত হয় ভারতের। 131 রান দিয়ে ম্যাচে 10 উইকেট তুলে নেন ভারতের স্পিনার সুথার। টেনিস থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো নিক কিরোসকে। ডোপ টেস্টে তার শরীরে কোকেইনের অস্তিত্ব মেলায় ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি এই শাস্তির আওতায় আনে অজি তারকাকে। গত 22 জুন স্পেনের মায়োরকায় এটিপে টুর্নামেন্ট খেলার সময় ডোপ টেস্টে ব্যর্থ হন 31 বছর বয়সী কিরিওস। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয় ওয়াডা স্বীকৃত ল্যাবে। সেখানে কোকেইনের অস্তিত্ব পাওয়া যায়। বিষয়টি নিয়ে ভুল স্বীকার করলেও শেষ রক্ষা হয়নি কিরিওসের। এদিকে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি জানিয়েছে তার এই সাময়িক নিষেধাজ্ঞা 4 অগস্ট থেকে কার্যকর হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদকালে কিরিওস ওয়ার্ল্ড টেনিস, WTA, এটিপে, গ্র্যান্ড স্লাম এবং জাতীয় অ্যাসোসিয়েশন আয়োজিত বা অনুমোদিত কোনো টুর্নামেন্ট খেলতে বা কোচিং করাতে বা এমনকি উপস্থিত থাকতে পারবেন না। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ম্যাকায় পৌঁছে বাংলাদেশ অনুশীলন না করলেও ঘাম ছড়িয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের সমতা আনাই লক্ষ্য। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে মরিয়া শরীফুল ইসলাম। অস্ট্রেলিয়াকে হারানোর পুরস্কার পেলেন টাইগার ক্রিকেটাররা। আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাভ শান্ত তামিম মিরাজের। ব্যাটারদের শীর্ষস্থান হারালেন ট্রাভিস হেড। এবং আসিয়ান কাপে খেলা নিয়ে বাফুফের হেয়ালিপনা। ফিফা আমন্ত্রণ পাঠালেও সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন। নির্বাহী কমিটির বৈঠকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মেজবাউল আলিফ। ধন্যবাদ মিথুন। প্রবাসী সময়টি আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।